নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি থাম্বনেল দিয়েছি মুখে কুলুপ দিদির কেন। 4 জুলাই বিকেলবেলা সৌজন্যে মুখ্যমন্ত্রী একটি চা চক্রে যোগ দিয়েছিলেন। দেশ বাঁচাও গণমঞ্চ নামে একটি সংগঠন, সেই সংগঠনের প্রাণপুরুষ একদা আগুন খেকো বিপ্লবী নকশাল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বোস এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ অঙ্কের কৃতি ছাত্রী একদা আগুনখোর বিপ্লবী দোলা সেন, তাতে সব যোগটোক দিয়েছিলেন। আমি বাংলায় গান গাইয়ের প্রতুল মুখোপাধ্যায়, এক কাপ চাই আমি তোমায় চাই সুমন, কবির সুমন, নচিকেতা, আরো অনেকে। সেখানে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন। বিশেষ করে তার আলোচনা সীমাবদ্ধ ছিল, বা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা আমাদের মহামহিম রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে, যে গণপিটুনিতে কয়েকজন মারা গেলেন, আহত হলেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় 2019-এর অগস্ট মাসে এই বিষয়টা বিল পাস হয়েছিল, কিন্তু রাজভবনে সেটা পড়ে আছে। তখন ধনকর ছিলেন, তারপরে লা গণেশন, এখন সিবি আনন্দ বোস। সেই বিলে কেউ সাইন করেনি, আইন হয়নি। তবে সিবি আনন্দ বোসের বক্তব্য বিধানসভায় বিলের যে খসড়া পাস হয়েছিল এবং তার কাছে যেটা পাঠানো হয়েছে সে দুটোই মিল নেই। মুখ্যমন্ত্রী সিভি সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্পর্ক এখন তলানিতে, কাজে দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন, 10 তারিখ সম্ভবত শুনানি হবে। তো এই প্রেক্ষিতে সকল বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে এবং বুদ্ধিজীবীরাও মহামহিম রাজ্যপাল সম্পর্কে তাদের ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন। তারা নাকি একটা গণ কনভেনশনে ডাক দেবেন। রাজ্যপাল পদটির আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা, সরকারি পয়সায় সাদা হাতি রক্ষণাবেক্ষণ খুবই ব্যয়বহুল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসব তারা বলতেই পারেন, করতেই পারেন, মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলাতে পারেন, তা নিয়ে আমার বলার কিছু নেই। কারণ আমরা দেখতে অভ্যস্ত, শুনতে অভ্যস্ত যে সমবেত বৃন্দ গানে এরকমই হয়। কিন্তু মুখ্যমন্ত্রী মুখে কুলু পাটলেন কোথায় দেখুন। তার দলের বিধায়ক চোপড়ার বললেন মুসলিম রাষ্ট্রে এইভাবেই নাকি শাস্তি দেওয়া হয়। যে মহিলার উপর চড়াও হলো দুষ্কৃতীর জেসিবি, সেই মহিলার চরিত্র নিয়ে বিধায়ক প্রশ্ন করেছিলেন। কার্যত মৃদু স্বরে জেসিবিকে বকাঝকা করলেও জেসিবির প্রতি তিনি যে খুব সদয় সেটা সেই বিধায়ক বুঝিয়ে দিয়েছেন। চোপড়া পশ্চিমবঙ্গের একটা বিধানসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য। ভারত একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ। একটা তার সংবিধান আছে। সংবিধান হাতে নিয়ে বিধায়ক শপথ নেন। সেই বিধায়কের মননে রয়েছে ইসলামিক রাষ্ট্রে কিভাবে শাস্তি দেয়া হয় সেই বিষয়টা। তিনি আবার রাজ্যের শাসক দলের বিধায়ক। কুণাল ঘোষ, চিরঞ্জিত এরা নিন্দা করেছেন, কিন্তু মানুষ তো এক্সপেক্ট করেছিল যে মুখ্যমন্ত্রী দর্থহীন ভাষায় ধিক্কার জানাবেন ঘটনা, বিধায়কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। উনি শোকজ করেছেন। তৃণমূল কংগ্রেসে আবার শোকজ, আবার শৃঙ্খলা ভঙ্গের চিঠি। ওই বিধায়কও জানেন ওই শোকজ হচ্ছে লোক দেখানো নামকা বাঁচতে। মুখ্যমন্ত্রী যদি রাইজ টু দ্য অকেশন হয়ে ঘটনাটার নিন্দা করতেন তাহলে প্রকৃত রাজধর্ম পালন করা হতো। বিরোধীরাও বিষয়টা নিয়ে সরব হওয়ার সুযোগ পেত না, কিন্তু মুখ্যমন্ত্রী করলেন না। কেন করলেন না সেটা নতুন করে আমার সুধী দর্শকদের বোঝানোর কোনো প্রয়োজন নেই। লোকসভা নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রী
নীরবতার পিছনের কারণ কি বলা উচিত ছিল তো। মাতৃশক্তি লাঞ্ছিত হলো এক দুষ্কৃতীর হাতে, মুখ খুললেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন সন্দেশখালীতে যাবেন বসিরহাটে জিতলে, 1 মাস হয়ে গেল সন্দেশখালী যাবার তিনি নামগন্ধ করছেন না, যদিও সন্দেশখালীতে বিজেপি জিতেছে বিধানসভায়। এই ধরনের ঘটনা যদি আপনার উত্তরপ্রদেশে হতো, গুজরাটে হতো, মধ্যপ্রদেশে হতো, ছত্তিশগড়ে হতো, রাজস্থানে হতো, দেখতেন সাকেত গোয়েল, ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ টুইটের বন্যা বইয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী টুইট করতেন। কলকাতা প্রেস ক্লাবে যারা ওই সৌজন্যে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে চা পানে মিলিত হয়েছিলেন, তারা দেখতেন সাংবাদিক বৈঠক করে বড় বড় কথা বলতেন, মোমবাতি মিছিল বেরোতো, সই সংগ্রহ হতো। কিন্তু যেখানে শাসক দলের একজন বিধায়ক সরাসরি বলছেন ইসলামিক রাষ্ট্র এরকম হয়, যে মহিলা আক্রান্ত হলেন তাকেই, তার চরিত্র নিয়ে নানাবিধ প্রশ্ন তুললেন, আর আমাদের মুখ্যমন্ত্রী নীরব রইলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একটু নীরবতা ভাঙার তো তার দরকার ছিল। নির্বাচনের আগে তার দলেরই বিধায়ক মুর্শিদাবাদে বললেন এখানে আমরা 70%, 30% সনাতনীকে ভাগীরথীর জলে ফেলে দিতে পারি। একটা শব্দ বললেন না মুখ্যমন্ত্রী, নিন্দা করলেন না, কোনো ব্যবস্থা নেওয়ার কথা বললেন না। বিধায়ক বেমালুম বললেন বিষয়টা। কেন বললেন না? ওই নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলেই আমার সুধী দর্শকরা তা জানতে পারবেন, নতুন করে বলার কিছু নেই। আবার রামকৃষ্ণ মিশনের একটা অংশ রাজনীতি করছে, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ রাজনীতি করছে বললেন তিনি, ইসকন করছে বললেন তিনি। তখন কিন্তু চুপ করে ছিলেন না, নির্বাচনী প্রচার সভায় মঞ্চে তিনি বললেন। কাদেরকে বললেন? রামকৃষ্ণ মিশনের একটা অংশ, যে রামকৃষ্ণ মঠ মিশনের কোটি কোটি অনুগামী সারা বিশ্বে ছড়িয়ে আছে। বলে দিলেন। কেন বললেন? ওই একই কথা ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখে নেবেন। তাহলে এই ধরনের কথা বলে চোপড়ার বিধায়ক পার পাবেন, ভরতপুরের বিধায়ক পার পেয়ে যাবেন। কোনো ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে না। পুরোটাই নির্বাচনী রাজনীতির বাধ্যবাধকতা। রাজভবন নবান্ন সংঘাত তো চরমে পৌঁছেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজভবন থেকে সিভি আনন্দ বোসকে এবার সরানো উচিত, কিন্তু সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার কবে নেবে? এই মুহূর্তে নিলে তৃণমূলের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। আমার মনে হয় বিষয়টা একটু থিতিয়ে যাওয়ার পরই তারা সিদ্ধান্তটা নেবেন, যদিও রাজ্যপাল খুব মরিয়া পদে থাকবার জন্য, তাই তিনি দিল্লিতে বসে আছেন। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে উপনির্বাচনে জেতা 2 বিধায়ক শপথ নিলেন কি নিলেন না। দেখুন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নিয়ম কি। কেউ জিতলে পরে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে বিধানসভা এবং রাজ্য সরকারকে জানানো হয়। রাজ্য সরকারের পরিষদীয় দপ্তর তখন রাজভবনকে চিঠি লিখে অনুরোধ জানান শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে আয়োজন করার জন্য। কিন্তু এখানে সরকারের পরিষদীয় দপ্তর কোনো চিঠি রাজভবনকে পাঠায়নি, পাঠিয়েছেন স্পিকার। রাজ্যপাল বলেছেন এটা নাকি সংবিধান বিরুদ্ধ। বিধানসভার বিশেষ অধিবেশনে বিধায়করা শপথ নিতেই পারে, সেই প্রভিশন আছে।
কিন্তু তারও অনেক ক্লজ সাবক্লজ আছে, খুব জটিল ব্যাপার, সাংবিধানিক ব্যাপার। কিন্তু মধ্যে ব্যাপারটা কি হচ্ছে, রাজভবন এবং নবান্নর সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, মামলা হচ্ছে, রাজভবন তো মামলাটা লড়বে আমাদের ট্যাক্স পেয়ারদের পয়সায়, আর মুখ্যমন্ত্রী কি ব্যক্তিগতভাবে মামলা লড়বেন, নাকি তিনি সরকারের প্রধান, সরকারই সেই মামলার খরচ নির্বাহ করবে? আমি বলতে পারবো না, আমি জানি না। কিন্তু অনভিপ্রেত পরিস্থিতি না হলে ভালো হতো। পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। ধানকারের সঙ্গে এরকম হয়নি। দার্জিলিং এর রাজভবনে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ধানকার বৈঠক করেছিলেন, তারপর উপরাষ্ট্রপতি পদে ধানকার প্রার্থী হলেন, তৃণমূল সমর্থন করলো। কিন্তু এটা পয়েন্ট অফ নো রিটার্ন। যে সিভি আনন্দ বোস অ আ ক খ শিখেছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমর্থনে গিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্বের তাবর মনীষীদের সঙ্গে তুলনা করেছিলেন, তারপর ব্যক্তিগত কিছু বিষয়ে সম্পর্কটা এমন পর্যায়ে গেছে, রাজ্যবাসী হিসাবে আমাদের মনে হয়েছে এটা দুর্ভাগ্যজনক। বিদ্বজনরাও সমবেত বৃন্দগানে নাম লিখেছেন, তারাও রাজ্যপালের বিরুদ্ধে পথে নেমেছেন, নামতেই পারেন, আমি রাজ্যপালকে ডিফেন্ড করে কিছু বলছি না। কিন্তু যেটা আমার দৃষ্টিকটু লাগছে, চোপড়ার বিধায়কের ওই মন্তব্যের পরেও মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নিন্দাটুকু করলেন না। শোকজ করে কি হবে? ভরতপুরের বিধায়ক নির্বাচনের আগে সনাতনীদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন, তখনও মুখ্যমন্ত্রী নীরব ছিলেন। কিন্তু নির্বাচনী মঞ্চে রামকৃষ্ণ মিশনের একাংশকে, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে, ইসকনকে তিনি রাজনীতি করার অভিযোগে দাগিয়ে দিলেন। সবটাই কি ভোট বৈতরণী পার করার কৌশল? রাজধর্ম বলেও তো কিছু বিষয় আছে। 13 বছর ধরে রাজ্যপাট সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী। বঙ্গবাসীর তার কাছে রাজধর্ম পালনের সামান্য প্রত্যাশাটুকু যদি থাকে, সেটা কি খুব দোষের?